সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে থাইরয়েড অ্যান্ড প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড এবং প্যারাথাইরয়েড এগুলো যদি আলোচনা করতে চাই তাহলে এগুলোর উপর কয়েক ধরনের ডিজিজ আছে, যেগুলো কিছু হচ্ছে মেডিকেল এবং কিছু হচ্ছে সার্জিক্যাল ডিজিজ। আমরা মেইনলি সার্জিক্যাল ডিজিজগুলো নিয়ে আলোচনা করব আজকে। আমরা জানি যে আমাদের এমবিবিএস পরীক্ষাতে থাইরয়েড গ্ল্যান্ডটা এটা একটা শর্ট কেস হিসেবে আসতে পারে পরীক্ষাতে। আহ, এর আগে অথবা পোস্ট গ্রাজুয়েট পরীক্ষাতে এটা লং কেস হিসেবেও দেওয়া হতো থাইরয়েড ম্যালিগন্যান্সিটাকে, কিন্তু এখন এটা লং কেস হিসেবে দেওয়া হয় না, কিন্তু এটা শর্ট কেস হিসেবে পরীক্ষাতে আসে। থাইরয়েড স্পেসিমেন হিসেবে দেখা যায় যে পরীক্ষাতে অসপি একটা স্টেশন থাকতে পারে। অনেক সময় হচ্ছে থাইরোটক্সিকোসিস অথবা হাইপোথাইরয়েডিজম, এরকম একটা সিনারিও দিয়ে একটা অসপি স্টেশন তৈরি করা হয়। আবার রিটেন কোশ্চেনেও এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যে কোনো একটা সিনারিও দিয়ে থাইরয়েডের একটা শর্ট অ্যান্সার কোশ্চেন থাকতে পারে। এবং অবশ্যই আমাদেরকে ব্রেস্ট এবং এন্ডোক্রাইন এই সেকশনে থাইরয়েডের উপর কিছু ভাইবা কোশ্চেন ফেস করতে হবে। সো থাইরয়েড যে টপিকটা আছে এটা আমাদেরকে খুবই ভালোভাবে আমাদেরকে এটা পড়তে হবে। আমরা যদি থাইরয়েড নিয়ে আলোচনা করতে চাই তাহলে প্রথমেই আমাদেরকে থাইরয়েড অ্যানাটমি সম্বন্ধে জানতে হবে। থাইরয়েডের অ্যানাটমি যদি বলতে চাই, তাহলে থাইরয়েড হচ্ছে একটা বাটারফ্লাই শেপড অর্গান। এটার দুইটা লোব থাকবে দুই পাশে এবং মাঝখানে একটা ইকমাস থাকবে। এই ইকমাসটা হচ্ছে দুই পাশের দুইটা লোবকে কানেক্টেড করবে। এই জন্য এটা দেখতে অনেকটা হচ্ছে বাটারফ্লাই শেপড। এটা থাকে হচ্ছে নেকের অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলে এবং পিছনের দিকে এটা ডিপ টু দ্য স্টার্নোক্লিউরোমাস্টয়েড মাসেল। এখানে এটা এখানে এটা এক্সটেন্ডেড। যদি থাইরয়েড এনলার্জমেন্ট হয় তাহলে স্টার্নোক্লিউরোমাস্টয়েড মাসেলের নিচে এটা এনলার্জ করে। অন্যান্য প্যাথোলজি যেগুলো হচ্ছে স্টার্নোক্লিউরোমাস্টয়েডের উপরে হচ্ছে এনলার্জ করতে পারে, যেমন হচ্ছে সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি, কিন্তু থাইরয়েড এটা থাকবে হচ্ছে ট্রাকিওএসোফেজিয়াল গ্রুপে এবং এটা ডিপ টু দ্য স্টার্নোক্লিউরোমাস্টয়েড মাসেলে এখানে এক্সটেন্ড করবে। থাইরয়েডের পিছনেই অ্যাকচুয়ালি থাকে হচ্ছে চারটা ছোট ছোট প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এবং এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো নাম্বার হচ্ছে চারটা। এটা দেখতে অনেকটা খাকি কালার, ব্রাউন কালার, ইয়েলোইশ কালারের, এবং হচ্ছে সুপিরিয়র এবং ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। দুইটা সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে এবং দুইটা ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে। মোট চারটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমরা পেয়ে থাকি। থাইরয়েডের ডেভেলপমেন্টটা হয় হচ্ছে থাইরোগ্লোসাল ডাক্ট থেকে, এবং এটা দুইটা লোবে বিভক্ত হয় যেটা হচ্ছে ইকমাস দিয়ে কানেক্টেড থাকে। আর প্যারাথাইরয়েডের ডেভেলপমেন্টটা হয় হচ্ছে ফেরেঞ্জিয়াল পাউচ থেকে। দুইটা ফেরেঞ্জিয়াল পাউচ থাকে, 3 নম্বর এবং 4 নম্বর ফেরেঞ্জিয়াল পাউচ। তাহলে সুপিরিয়র থাইরয়েড প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপ করে হচ্ছে থার্ড ফেরেঞ্জিয়াল পাউচ থেকে, এবং ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপ করে হচ্ছে ফোর্থ ফেরেঞ্জিয়াল পাউচ থেকে। তো থার্ড ফেরেঞ্জিয়াল পাউচ থেকে যখন ডেভেলপ করবে
তখন সেটা চলে যাবে হচ্ছে আলটিমেটলি নিচের দিকে। আলটিমেটলি ইনফিরিয়র যে থাইরয়েড গ্ল্যান্ড সেটার পজিশনটা হচ্ছে একটু ভেরিয়েবল হয়। এর আগে আমি বলেছি যে থার্ড ফেরেঞ্জিয়াল পাউচ থেকে ডেভেলপ করবে হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এবং হচ্ছে ফোর্থ থেকে ডেভেলপ করবে হচ্ছে সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তাহলে থার্ড ফেরেঞ্জিয়াল পাউচ থেকে এটা আলটিমেটলি নিচের দিকে ডিসেন্ড করবে এবং এটার পজিশন হবে হচ্ছে ভেরিয়েবল, এটা যে কোনো জায়গায় থাকতে পারে। এবং দেখা যায় যে এটা আলটিমেটলি হচ্ছে থাইরয়েডের লোয়ার পোলের দিকে অ্যান্টিরিয়রলি, ল্যাটারালি অথবা পোস্টিরিয়রলি এটা সিচুয়েটেড হতে পারে। আর সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের পজিশনটা মোটামুটি ফিক্সড, এটা থাইরয়েডের আপার পোলে অথবা হচ্ছে মিডিল যে ভেসেলগুলো আছে সেই ভেসেলগুলোর জাস্ট পিছনে এটা সিচুয়েট করতে পারে। থাইরয়েডের ব্লাড সাপ্লাই হচ্ছে দুইটা ভেসেল থেকে, দুইটা আর্টারি থেকে আসে। একটা হচ্ছে সুপিরিয়র থাইরয়েডাল আর্টারি, আরেকটা হচ্ছে ইনফিরিয়র থাইরয়েডাল আর্টারি। সুপিরিয়র থাইরয়েডাল আর্টারি এটা ব্রাঞ্চ হচ্ছে ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ, এবং ইনফিরিয়র থাইরয়েডাল আর্টারি এটা ব্রাঞ্চ হচ্ছে থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক থেকে। এবং দুইটা আর্টারি মিলে হোল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডকে সাপ্লাই দেয় এবং এটা হাইলি ভাস্কুলার একটা অর্গান। আর এটার ভেনাস ড্রেনেজ হয় হচ্ছে তিনটা ভেইনের মাধ্যমে। তিনটা ভেইনের মধ্যে সুপিরিয়র থাইরয়েডাল ভেইন, ইনফিরিয়র থাইরয়েডাল ভেইন অ্যান্ড মিডল থাইরয়েডাল ভেইন। সুপিরিয়র থাইরয়েডাল ভেইন যেটা, সেটা ড্রেইন করবে হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইনে, মিডিলটাও হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইনে, এবং হচ্ছে ইনফিরিয়র থাইরয়েডাল ভেইন যেটা, সেটা হচ্ছে থাইরো সার্ভাইকাল ভেইনের মধ্যে হচ্ছে এটা আলটিমেটলি ড্রেইন করবে। এর সাথে দুইটা নার্ভের রিলেশন থাকে, খুব ইম্পর্টেন্ট দুইটা নার্ভের রিলেশন থাকে। একটা হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, আরেকটা হচ্ছে এক্সটার্নাল ব্রাঞ্চ অফ দ্য সুপিরিয়র থাইরয়েড সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এটা ভ্যাগাস, দুইটাই হচ্ছে ভ্যাগাস নার্ভের ব্রাঞ্চ। এটা নিচ থেকে অ্যারাইজ করে। নিচ থেকে বলতে হচ্ছে লেফট সাইডে হচ্ছে আর্চ অফ দ্য অ্যাওরটাকে এনকোর্স করে সে উপরের দিকে উঠে, এবং রাইট সাইডে সে উঠবে হচ্ছে কমন ক্যারোটিডের নিচ থেকে, এবং এটা আলটিমেটলি হচ্ছে ট্রাকিও ইসোফেজিয়াল গ্রুপ দিকে উপর দিকে অ্যাসেন্ড করতে থাকবে এবং এটা থাইরয়েডের পিছন দিয়ে পাস করবে। তাহলে থাইরয়েড সার্জারি যখন করা হয় এবং যখন ইনফিরিয়র থাইরয়েডাল যে পেডিকলটা আছে সেই পেডিকলটা যখন লাইগেট করা হয়, তখন এই নার্ভটা খুব কমনলি ইনজিউর্ড হতে পারে। তাহলে থাইরয়েড সার্জারির সময় মিডিল অথবা ইনফিরিয়র থাইরয়েড পেডিকল যেটা আছে সেটা যখন লাইগেট করা হয়, তখন খুবই কেয়ারফুলি লাইগেট করতে হয় যাতে এটা কাটা না পড়ে। আর হচ্ছে এক্সটার্নাল ব্রাঞ্চ অফ দ্য সুপিরিয়র থাইরয়েডাল সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটা রিলেশন থাকে হচ্ছে সুপিরিয়র থাইরয়েড পেডিকলের সাথে, মানে সুপিরিয়র থাইরয়েড আর্টারি এবং ভেইনের সাথে এটার খুব কমন রিলেশন থাকে, এবং এটা ইনজুরি হয় ওই পেডিকলটা লাইগেট করার সময়। এটার ইফেক্টটা আমরা পরবর্তীতে আলোচনা করব, থাইরয়েড সার্জারি যখন করব তখন। এর লিম্ফেটিক ড্রেনেজটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে মেলিগন্যান্সি যখন হয় তখন হচ্ছে মেলিগন্যান্সি এটা লিম্ফেটিক্সের মাধ্যমে মেটাস্টাসিস হতে পারে। তাহলে কয়েকটা গ্রুপের লিম্ফ নোডস আমরা সাধারণত নেকে পেয়ে থাকি। এর মধ্যে ডেলফিয়ান যে লিম্ফ নোডগুলো থাকে জাক্সটা থাইরয়েডের রিজিয়নে, এটা সাধারণত দেখা যায় যে লেভেল 6 এবং লেভেল 1। এই লিম্ফ নোডগুলো হচ্ছে সেন্ট্রাল গ্রুপ অফ লিম্ফ নোড। এটা থাকে হচ্ছে সাবমেন্টাল অ্যান্ড সাবমেন্টিবুলার রিজিয়ন এবং জাস্ট প্রি ট্রাকিয়াল রিজিয়নে। এই রিজিয়ন থেকে এটা হচ্ছে সেন্ট্রাল গ্রুপ অফ লিম্ফ নোডস।
এই রিজিয়ন থেকে এটা আলটিমেটলি হচ্ছে ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডস গুলোতে, যেমন হচ্ছে লেভেল 2, 3 এবং 4 এই লিম্ফ নোড গুলোতে, যেটা হচ্ছে ল্যাটারাল গ্রুপ অফ লিম্ফ নোডস, সার্ভাইকাল লিম্ফ নোডস, এই লিম্ফ নোড গুলোতে স্প্রেড করে। তাহলে এখানে 7 গ্রুপের লিম্ফ নোডস আছে। একটা হচ্ছে লেভেল লেভেল 1 অথবা গ্রুপ 1, দেন হচ্ছে সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ, ফিফথ হচ্ছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে, নেকের পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে, সিক্সথ হচ্ছে লেরিংসের ঠিক সামনে, এবং সেভেন্থ হচ্ছে স্টারনামের মেনিব্রিয়াম স্টার্নির পিছনে। তাহলে প্রথমে যাবে হচ্ছে লেভেল 1 এবং 6 এ, যেটা হচ্ছে সেন্ট্রাল, আর ল্যাটারাল গ্রুপসে যাবে এর পরে, এবং অনেক সময় হচ্ছে রিট্রোস্টার্নাল লিম্ফ নোডস গুলোতে অথবা রিট্রো পেরিমিডিয়াম স্টার্নি লিম্ফ নোডস গুলোতে এটা স্প্রেড করতে পারে। হিস্টোলজিক্যালি থাইরয়েড হচ্ছে কতগুলো ফলিকলে ডিভাইডেড, আর কতগুলো হচ্ছে প্যারাফলিকিউলার সেল থাকে। ফলিকুলার সেলগুলো হচ্ছে কিউবয়েডাল শেপের, এবং এর ভিতরে থাকবে হচ্ছে থাইরোগ্লোবিউলিন। ফলিকলগুলোর মধ্যে থাইরোগ্লোবিউলিন থাকবে, এবং এই থাইরোগ্লোবিউলিনের মধ্যেই হচ্ছে থাইরয়েড হরমোন, যেটা হচ্ছে T3 অ্যান্ড T4, ট্রাই আয়োডোথাইরোনিন অ্যান্ড থাইরোক্সিন, এই দুইটা থাকবে হচ্ছে থাইরোগ্লোবিউলিনের ভিতরে। এবং এটা যখন প্রয়োজন হবে তখন হচ্ছে এটা ব্লাড সার্কুলেশনে আসবে। থাইরয়েডের ফাংশন এটা যদি বলতে চাই, তাহলে আমরা থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনটা হচ্ছে থাইরয়েড হরমোন প্রডিউস করা। থাইরয়েড হরমোন হচ্ছে অল দ্য মেটাবলিজম এটা নিয়ন্ত্রণ করে থাকে। থাইরয়েড হরমোনটা T3 এবং T4 এই দুইটা ফর্মে হচ্ছে ব্লাডে পাওয়া যেতে পারে। এটা কলয়েডের মধ্যে থাকে, যেটা থাইরোগ্লোবিউলিন এর সাথে বাইন্ড করে থাকে, থাইরয়েড ফলিকুলের মধ্যে কলয়েডের মধ্যে থাকে। এর সিনথেসিসের জন্য আমাদের আয়োডিন দরকার, যেটা ইনঅর্গানিক আয়োডাইড ব্লাডের মধ্যে থাকে, সেটা হচ্ছে ট্রেপিং হয় প্রথমে, তারপর হচ্ছে আয়োডাইড থেকে আয়োডিন ফর্মেশন হয়, দেন আয়োডিনের সাথে হচ্ছে টাইরোসিন বাইন্ড করে আয়োডোটাইরোসিন ফর্মেশন করে, এটা হতে পারে মনো আয়োডোটাইরোসিন, এবং মাঝে মাঝে হয় হচ্ছে ডাই আয়োডোটাইরোসিন, এবং এই দুইটাই কম্বাইন করে হয় হচ্ছে T3 অ্যান্ড T4। যখনই হরমোন বডিতে প্রয়োজন হয় তখন এই যে থাইরোগ্লোবিউলিনের মধ্যে হরমোনগুলো ছিল এগুলো অ্যাবজর্ব হয় সেলের মধ্যে, এবং সেটা আলটিমেটলি ব্রেকডাউন হয়। ব্রেকডাউন হয়ে ব্লাডে T3 এবং T4 এটা সার্কুলেট করে। এটা ফ্রিলি সার্কুলেট করে খুব কম, কিন্তু ম্যাক্সিমাম সময়ে এটা বাইন্ড করে অথবা কম্বাইন্ড ওয়েতে সার্কুলেট করে। সেটা হতে পারে হচ্ছে অ্যালবুমিনের সাথে বাইন্ড করে, মাঝে মাঝে হচ্ছে থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে বাইন্ড করে, আর মাঝে মাঝে হচ্ছে থাইরক্সিন বাইন্ডিং ফ্রি অ্যালবুমিনের সাথে বাইন্ড করে। কিন্তু যতটুকু ফ্রি থাকে ততটুকুই হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ ফর্ম। তাহলে ফ্রি T3 এবং ফ্রি T4 এই দুইটাই হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। T3 এবং T4 এর মধ্যে হচ্ছে T3টা কুইক অ্যাক্টিং, আর T4টা হচ্ছে স্লো অ্যাক্টিং। আর T3টা মোর ইম্পর্টেন্ট হরমোন, আর T4 থেকে পেরিফেরিতে অনেক সময় কনভার্সন হয়ে T3 ফর্মেশন করে। তাহলে T3টাই আমাদের বেশি প্রয়োজন অ্যাসেসমেন্ট ফিজিওলজির দিক থেকে। থাইরয়েডের সেক্রেশনটা আসলে রেগুলেটেড হয় হচ্ছে সেন্ট্রাল থেকে মেইনলি। যখন বডিতে থাইরয়েড হরমোনের পরিমাণ কমে যায়, T3 T4 এর পরিমাণ কমে যায়, তখন হচ্ছে একটা পজিটিভ ফিডব্যাক আসে, সেটা আসে হচ্ছে হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস মেইনলি থাইরোট্রোপিন রিলিজিং হরমোন রিলিজ করবে, এবং সেই হরমোনটা কাজ করবে হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারির উপর, যেটা থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ হবে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা আলটিমেটলি থাইরয়েডের উপর কাজ করবে, থাইরয়েডের উপর কাজ করে T3 অ্যান্ড T4 রিলিজ করবে। কিন্তু যখন এটা বেড়ে যাবে তখন নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে সবগুলো স্টেপই আবার
কন্ট্রোল হবে এবং সবগুলো স্টেপেই দেখা যাবে যে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে সেক্রেশনগুলো কমে যাচ্ছে। এভাবেই মোটামুটি থাইরয়েডের হোমিওস্ট্যাসিস বা থাইরয়েডের লেভেলটা মেইনটেইন হয়। আমরা কিছু কিছু প্যাথোলজি জানবো, যে প্যাথোলজিগুলোতে আসলে অ্যান্টিবডি ডেভেলপ করতে পারে। এটা ডেভেলপ করতে পারে থাইরয়েড হরমোনের এগেনস্টে, থাইরোগ্লোবিউলিনের এগেনস্টে এবং থাইরয়েড স্টিমুলেটিং অ্যান্টিবডির এগেনস্টে। যেমন হচ্ছে থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি, যেটা ছিল হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে এই মানে থাইরোট্রপিন রিসেপ্টর যেটা ছিল থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে, যেটার সাথে বাইন্ড করতে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা। তো তার এগেনস্টে যদি একটা অ্যান্টিবডি ডেভেলপ করে এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের যে রিসেপ্টর ছিল সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তাহলে দেখা যায় যে এর অ্যাকশনটা মোর অ্যাগ্রেসিভ হয় এবং এটা অনেক বেশি স্টিমুলেট করে থাইরয়েড গ্ল্যান্ডকে এবং অনেক বেশি থাইরয়েড হরমোন রিলিজ হয়। তাহলে বডিতে যদি টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি পাওয়া যায়, তাহলে সেটাতে দেখা যায় থাইরোটক্সিকোসিস ডেভেলপ করে। কারণ টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি যেটা আছে সেটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটাকে বাইন্ড করতে দেয় না, কিন্তু বাইন্ড করতে না দেওয়ার কারণে টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডির এর অ্যাকশনটা অনেক বেশি প্রলংড হয় এবং অনেক বেশি অ্যাগ্রাভেটেড হয় এবং দেখা যায় যে এর কারণে থাইরোটক্সিকোসিস ডেভেলপ করে এবং মাঝে মাঝে টক্সিক নডিউল ডেভেলপ করে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে। আরও দুইটা অ্যান্টিবডি পাওয়া যায়, সেটা হচ্ছে থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি এবং হচ্ছে থাইরোগ্লোবিউলিন অ্যান্টিবডি। এবং এগুলোর জন্য সব ধরনের প্যাথোলজি ডেভেলপ করতে পারে, টক্সিসিটি ডেভেলপ করতে পারে, থাইরয়েড ফেইলিওর ডেভেলপ করতে পারে, অথবা পেশেন্ট হচ্ছে ইউথাইরয়েড স্টেটেও থাকতে পারে। এখন থাইরয়েডের যদি প্যাথোলজি হয় তাহলে ম্যাক্সিমাম সময়ই দেখা যায় যে থাইরয়েড গ্ল্যান্ডটা এনলার্জড হয়। এই জেনারেলাইজড এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড যেটা হচ্ছে সেটাকেই আমরা বলছি হচ্ছে গয়টার, জেনারেলাইজড এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এটা যে কোনো প্যাথোলজিতেই যদি হোক তাহলে সেটাকে আমরা বলছি গয়টার। কিন্তু এই গয়টারটা যখন ডেভেলপ করে, জেনারেলাইজড এনলার্জমেন্ট যখন হয়, তখন কন্টিনিউয়াসলি থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের একটা ইনফ্লুয়েন্স থাকে এবং থাইরয়েড ফলিকল যেগুলো আছে সেই ফলিকলগুলো দেখা যাচ্ছে এটা অনেক বড় হয় এবং থাইরয়েড গ্ল্যান্ডটা এনলার্জ করে। তো ফলিকলগুলো যখন এনলার্জ করে তখন ওই ফলিকলের ভিতরে কোনো কোনো ফলিকলের ভিতরে হচ্ছে হিমোরেজ হয়। হিমোরেজ হলে পরে সেন্ট্রাল একটা লিকুইড পোর্শন অথবা সেন্ট্রাল নেক্রোটিক পোর্শন ডেভেলপ করে, যেগুলো হচ্ছে থাইরয়েড সিস্ট হিসেবে পাওয়া যায়। যদি পাশাপাশি এরকম থাইরয়েড ফলিকলগুলো অনেকগুলো মিলে যায়, তখন আলটিমেটলি থাইরয়েড সিস্ট ফর্মেশন হয় অথবা নডিউল ফর্মেশন হয়। তখন আমরা এটাকে বলছি হচ্ছে মাল্টিনোডিউলার গয়টার। তাহলে যখন ডিফিউজ হাইপারট্রফি অথবা এনলার্জমেন্ট হয় তখন এটা হচ্ছে গয়টার। কিছু কিছু নডিউল ফর্মেশন হয়, সেগুলোকে আমরা বলছি হচ্ছে মাল্টিনোডিউলার গয়টার। এই মাল্টিনোডিউলার গয়টারের মধ্যে কোনোটা যদি অনেক বেশি ডমিনেন্ট হয়, দেখা যাবে যে একটা নডিউল ডমিনেন্ট কিন্তু ক্লিনিক্যালি অন্যান্য থাইরয়েড এরিয়া যেটা আছে সেটাও ছিল হচ্ছে অ্যাবনর্মাল অথবা এনলার্জ, তখন সেটাকে আমরা বলতেছি ডমিনেন্ট থাইরয়েড নডিউল। আর যদি আমরা দেখতে পাই যে অন্যান্য থাইরয়েড গ্ল্যান্ডের এরিয়া যেটা আছে সেই গ্ল্যান্ডটা হচ্ছে নর্মাল, কিন্তু একটা নডিউল পাওয়া যাচ্ছে,
বাকি গ্ল্যান্ডের যে এরিয়াটা ছিল সেই এরিয়াটা নর্মাল, কিন্তু ক্লিনিক্যালি হচ্ছে একটা নোডিউল অনেক সময় পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে সলিটারি থাইরয়েড নোডিউল। তাহলে জেনারেলাইজড এনলার্জমেন্ট যেটা, সেটা হচ্ছে ডিফিউজ গয়টার। যদি মাল্টিপল নোডিউল থাকে তাহলে মাল্টিনোডিউলার গয়টার। একটা যদি ডমিনেন্টলি বড় হয়, অন্যান্য জায়গায়ও এনলার্জড থাকে, তাহলে সেটা হচ্ছে ডমিন্যান্ট থাইরয়েড নোডিউল। আর হচ্ছে যদি অন্যান্য থাইরয়েড এরিয়া নর্মাল থাকে, শুধু একটা মাত্র নোডিউল এটা পাওয়া যায় ক্লিনিক্যালি, সেটা হচ্ছে সলিটারি অথবা ডিসক্রিট থাইরয়েড নোডিউল। তো থাইরয়েডের যে কোনো ধরনের এনলার্জমেন্ট হোক না কেন, সেটা কিন্তু ক্লিনিক্যালি আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে হচ্ছে গয়টার হিসেবে, সাথে হচ্ছে হাইপোথাইরয়েডিজম অথবা হাইপার থাইরয়েডিজম হিসেবে প্রেজেন্ট করতে পারে। এখন আমরা যদি দেখি যে আসলে হাইপার থাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম এই দুইটাতে কিরকম ক্লিনিক্যাল ফিচার পাওয়া যায়। কিছু কিছু থাকে হচ্ছে জেনারেলাইজড সিমটম, কিছু কিছু থাকে হচ্ছে আই সাইন, কিছু কিছু থাকে হচ্ছে কার্ডিয়াক সাইন। তাহলে হাইপার থাইরয়েডিজমে যেটা পাওয়া যাবে চোখের মধ্যে, হাইপার থাইরয়েডিজমের জন্য আই এর যে চেঞ্জ গুলো হয় সেগুলো হচ্ছে এক্সোপথ্যালমোস হবে, চোখটা বাইরের দিকে, আই বলটা বাইরের দিকে বের হয়ে আসবে। আপার স্ক্লেরা এবং লোয়ার স্ক্লেরা দুইটাই হচ্ছে ভিজিবল হবে। অনেক সময় হচ্ছে অপথ্যালমোপ্লেজিয়া ডেভেলপ করে, আই এর যে মুভমেন্টটা সেটা ওয়েল কোঅর্ডিনেটেড হবে না এবং অনেকটা হচ্ছে উইক মুভমেন্ট হবে। এটা মেইনলি গ্রেভস ডিজিজে পাওয়া যায়, যেটা হচ্ছে প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, যে প্যাথোলজিটা হচ্ছে ডিউ টু অ্যাবনর্মালিটি ইন দ্য থাইরয়েড গ্ল্যান্ড অ্যাকচুয়ালি, মানে থাইরয়েড গ্ল্যান্ডের প্যাথোলজির জন্য যখন হাইপারথাইরয়েডিজম ডেভেলপ করবে সেটা হচ্ছে প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, এবং এতে হচ্ছে আই সাইনগুলো বেশি পাওয়া যাবে। আর সেকেন্ডারি যেটা হয়, যেটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা বেড়ে যাওয়ার কারণে হয়, সেটার কারণে যেটা যে সাইনগুলো প্রমিনেন্ট হবে সেগুলো হচ্ছে কার্ডিয়াক সাইন। তো কার্ডিয়াক সাইন যেটা হতে পারে সেটা হচ্ছে ট্যাকাইকার্ডিয়া হতে পারে। আমরা পালস রেটটা বেশি পাই, ইউজুয়ালি যেটা মেজার করতে হয় সেটা হচ্ছে স্লিপিং পালস রেট। রাতের বেলা ঘুমন্ত অবস্থায় যে পালস রেটটা থাকে সেই পালস রেটটা বেশি হতে পারে, কারণ হচ্ছে দিনের বেলা অথবা যে সময় পেশেন্ট জেগে থাকে সেগুলো সে সময় হচ্ছে টেনশনের কারণে পেশেন্টের পালস রেট বাড়তে পারে, কিন্তু স্লিপিং অথবা রেস্টিং পালস রেট যেটা, সেটা যদি বাড়ে তাহলে মনে করতে হবে এটা হাইপারথাইরয়েডিজমের ফিচার। তারপর হচ্ছে পেশেন্টের হাইপার টেনশন থাকতে পারে। এই হাইপারথাইরয়েডিজমের পেশেন্টের যদি পেশেন্ট ফিমেল হয় তাহলে হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলে অ্যাবনর্মালিটি থাকতে পারে, সেটা হচ্ছে অলিগোমেনোরিয়া থাকে। পেশেন্টের স্টুল পাস করে হচ্ছে লুজ স্টুল, যেটা আমরা ডায়রিয়া বলে থাকি। পেশেন্টের হাত যদি আমরা এক্সামিনেশন করি দেখা যায় যে পেশেন্টের হ্যান্ড হবে হচ্ছে সোয়েটি হবে, এটা ট্রিমর থাকতে পারে এবং টেম্পারেচারটা হচ্ছে একটু রেইজ করবে। তারপর হচ্ছে মায়োপ্যাথি ডেভেলপ করে, এই পেশেন্টের মাসেল কন্ট্রাকশনে প্রবলেম থাকে এবং এটা প্রক্সিমাল মায়োপ্যাথি আমরা বলে থাকি। তারপর হচ্ছে গ্রেভস ডিজিজে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে প্রিটিবিয়াল মিক্স ইডিমা পাওয়া যায়। আর হচ্ছে যদি কার্ডিয়াক সাইনগুলো অনেক বেশি অ্যাগ্রাভেট করে এবং আলটিমেটলি সেটা থেকে কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে, হার্ট ফেলিয়ার ডেভেলপ করে, তখন হচ্ছে হার্ট ফেলিয়ারের বিচার হিসেবে অ্যাঙ্কেল ইডিমা থাকবে। আর জেনারেলি এই পেশেন্টের ওয়েট লস থাকবে কিন্তু অ্যাপেটাইটটা বেশি থাকবে। পেশেন্ট হিট ইন মানে টলারেট করতে পারবে না, পেশেন্টের হচ্ছে গরম সহ্য করতে পারবে না। শীতকালে সাধারণত এই পেশেন্টগুলো কমফোর্ট ফিল করে। এই পেশেন্টের সাধারণত দেখা যায় যে অ্যাংজাইটি থাকে, ইরিটেবিলিটি থাকে, আর এই পেশেন্টের ট্রিমর থাকে। পেশেন্টের হ্যান্ড এক্সামিনেশনের মধ্যে আমরা পেশেন্টের ট্রিমর পেতে পারি আমরা। আর হচ্ছে পেশেন্টের যদি হাইপোথাইরয়েডিজম থাকে
তাহলে পেশেন্টের মেটাবলিক রেটটা লো হবে এবং পেশেন্টের ওয়েট গেইন হবে। কম খেলে পরেও পেশেন্টের ওজন বাড়তে থাকবে এবং এই পেশেন্ট হচ্ছে কোল্ড টলারেট করতে পারবে না। ঠান্ডার সময় তার বেশি কষ্ট হবে, গরমের সময়টা সে বেটার ফিল করবে। এই পেশেন্টেরও আলটিমেটলি হচ্ছে লিথার্জিক থাকে, তারপর হচ্ছে মেন্টাল ইম্পেয়ারমেন্ট থাকে এবং হাইপোথাইরয়েডিজমের সাথে একটা কনফিউশন যেটা তৈরি হয় ডিজিজের, সেটা হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন এবং হাইপোথাইরয়েডিজম মোটামুটি একই রকম সিমটম নিয়ে প্রেজেন্ট করে। এই পেশেন্টের অন্যান্য সিমটম যদি আমরা জানি যে যেটা হাইপোথাইরয়েডিজমের ফিচার, সেগুলো হচ্ছে পেশেন্টের কনস্টিপেশন থাকে, পেশেন্টের মেনোরেজিয়া থাকে ফিমেল পেশেন্ট যদি হয়, তারপর হচ্ছে কার্ডিয়াক সিমটমের মধ্যে হচ্ছে পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া থাকে, যেটা আমরা হাইপারে পেয়েছিলাম ট্যাকাইকার্ডিয়া। তারপর পেশেন্টের ভয়েসে কিছু চেঞ্জ থাকে, সেটা হচ্ছে পেশেন্টের হাস্কি ভয়েস থাকে, ফেস ফেস করে পেশেন্ট কথা বলে। এবং প্রিটিবিয়াল প্রি ও পেরিঅরবিটাল ইডিমা থাকে পেশেন্টের, চোখের চারপাশে দেখা যায় যে ফুলে গেছে। তাহলে হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট এই সিমটম গুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। এখন একটা পেশেন্ট, যে পেশেন্টের এরকম একটা গয়টার আছে, পেশেন্টের এরকম সিমটম আছে, তাহলে এই সিমটম এবং এই গয়টার এর জন্য আমরা আসলে ক্লিনিক্যালি যে ধারণাগুলো করলাম, সেই ধারণাগুলোর মধ্যে হচ্ছে হতে পারে টক্সিসিটির ফিচার থাকতে পারে, অথবা হচ্ছে সিম্পল গয়টার হতে পারে যেটার মধ্যে কোনো টক্সিসিটির ফিচার নাই, অথবা হাইপোথাইরয়েডিজমের ফিচার থাকতে পারে। ক্লিনিক্যালি আমরা এরকম পেতে পারি। সাথে হচ্ছে গয়টারটা হতে পারে ডিফিউজ গয়টার হতে পারে, গয়টারটা হতে পারে মাল্টিনোডিউলার গয়টার হতে পারে, আর এটা হতে পারে ডোমিন্যান্ট থাইরয়েড নডিউল, অথবা হতে পারে সলিটারি থাইরয়েড নডিউল। তাহলে ডায়াগনোসিস যখন আমরা বলি তখন টক্সিসিটি অ্যাসোসিয়েটেড কিনা এটা বলি, এবং গয়টারটা কোন ধরনের অথবা নডিউলটা কোন ধরনের সেটা আমরা সাধারণত বলে থাকি। এই পেশেন্টের ডায়াগনোসিস যদি আমরা কনফার্ম করতে চাই অথবা ইনভেস্টিগেশন করে আমরা যদি বুঝতে চাই, তাহলে আমাদেরকে দুই ধরনের ইনভেস্টিগেশনই করতে হবে। একটা হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে, আর একটা সেটা হচ্ছে থাইরয়েডের যে ইমেজিং সেটা করতে হবে। এবং আলটিমেটলি ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমাদের সেলুলার অথবা হচ্ছে হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস করতে হবে। তাহলে থাইরয়েডের ক্ষেত্রে দেখা যায় যে দুই ধরনের ইনভেস্টিগেশন আমরা করে থাকি। কিছু হচ্ছে এজেন্সিয়াল ইনভেস্টিগেশন, পরীক্ষাতে খুব বেশি জিজ্ঞাসা করে। সেই এজেন্সিয়াল ইনভেস্টিগেশন গুলো কি কি? একটা গয়টারে পেশেন্ট পেলে পরে আমরা যদি ফাংশনাল অ্যাসেসমেন্ট করতে চাই, তাহলে ফাংশনাল অ্যাসেসমেন্টের জন্য আমাদের একটা ইনভেস্টিগেশন ম্যান্ডেটরি, সেটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের রিলেশনটা কিরকম? টিএসএইচ যদি বেশি থাকে, ব্লাডে যদি টিএসএইচটা বেশি থাকে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে ব্লাডের মধ্যে হচ্ছে টি3 টি4 এটা কম, মানে হচ্ছে পেশেন্টের হাইপোথাইরয়েডিজম আছে। হাইপোথাইরয়েডিজম যদি থাকে, টি3 টি4 যদি থাকে, তাহলে এটা পজিটিভ ফিডব্যাক দিয়ে টিএসএইচ এর লেভেলটা বাড়িয়ে দেবে। এই জন্য আমরা টিএসএইচ যদি মানে করি, তাহলে এটা যদি বেশি থাকে এটা হাইপোথাইরয়েডিজম ইন্ডিকেট করবে। টিএসএইচটা যদি বেশি থাকে কম থাকে, তাহলে হচ্ছে টিএসএইচ কম থাকলে পরে হবে হাইপারথাইরয়েডিজম। এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি ইনভেস্টিগেশন, যেটা হচ্ছে টিএসএইচ, সিরাম টিএসএইচ, এটা আমরা করব। টিএসএইচ যদি অ্যাবনর্মাল পাই, তাহলে হচ্ছে ফ্রি টি3 অ্যান্ড ফ্রি টি4 এই লেভেলটা আমরা অ্যাসেস করব। এর সাথে আরেকটা ম্যান্ডেটরি ইনভেস্টিগেশন আমরা করি, সেটা হচ্ছে থাইরয়েড অটো অ্যান্টিবডি। আমরা এর আগে দেখেছিলাম যে তিন ধরনের অ্যান্টিবডি ডেভেলপ করে। একটা হচ্ছে টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি, যেটার কারণে গ্রেভস ডিজিজ হয়। তারপর হচ্ছে থাইরোগ্লোবিউলিন অ্যান্টিবডি, তারপর হচ্ছে থাইরয়েড পাওয়ার অক্সিডেজ অ্যান্টিবডি। এই তিন ধরনের অ্যান্টিবডি আমরা অ্যাসেস করব, যেটা হচ্ছে থাইরয়েড অটো অ্যান্টিবডি। আলটিমেটলি
থাইরয়েডের যে হিস্টোলজিক্যাল অথবা সেলুলার ডায়াগনোসিস সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে সাইটোলজিক্যাল ডায়াগনোসিসের জন্য মিনিমাম হচ্ছে এফএনএসি করতে হবে। যে পালপেবল সোয়েলিংটা আছে সেটাকে এফএনএসি করব। এটা যদি ক্লিনিক্যালি অবভিয়াস পালপেবল একটা সোয়েলিং থাকে তাহলে কোনো ইমেজ গাইডেন্স দরকার হবে না। কিন্তু যদি এটা মাল্টিনোডিউলার গয়টার হয় অথবা হচ্ছে ছোট একটা নডিউল থাকে যেটা ক্লিনিক্যালি পাওয়া যাচ্ছে না, তখন হচ্ছে আল্ট্রাসাউন্ড গাইডেন্সে আমরা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি করে থাকি। অন্যান্য যে অপশনাল ইনভেস্টিগেশন গুলো আছে সেই ইনভেস্টিগেশন গুলোর মধ্যে হচ্ছে সিরাম ক্যালসিয়াম লেভেলটা আমরা দেখি, কারণ হচ্ছে থাইরয়েডের যে সেলগুলো ছিল এই সেলগুলোর মধ্যে দুই ধরনের সেল ছিল আমরা জানি। একটা হচ্ছে ফলিকুলার সেল যেটা হচ্ছে থাইরক্সিন প্রোডাকশন করে, থাইরয়েড হরমোন প্রোডাকশন করে। আরেকটা ছিল হচ্ছে প্যারাফলিকুলার সেল যেটার কাজ আমরা বলিনি, সেটা হচ্ছে এটা প্রডিউস করবে হচ্ছে ক্যালসিটোনিন। ক্যালসিটোনিনের একটা কাজ সেটা হচ্ছে ক্যালসিয়াম লেভেলটাকে সে কমায় দেবে। থাইরয়েডের পিছনে যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা ছিল সেটা প্যারাথরমোন রিলিজ করতো এবং প্যারাথরমোন যেটা করতো সেটা হচ্ছে ব্লাডে ক্যালসিয়ামের লেভেলটা বাড়ায় দিত। আর থাইরয়েডের প্যারাফলিকুলার সেল যেটা সেটা ব্লাডে ক্যালসিয়ামের লেভেলটা কমায় দেবে। তাহলে থাইরয়েডের যে অপশনাল একটা ইনভেস্টিগেশন সেটা হচ্ছে সিরাম ক্যালসিয়াম লেভেল। তারপর সিরাম ক্যালসিটোনিন আমরা দেখতে পারি, এটা দেখা হয় ইউজুয়ালি এটা একটা টিউমার মার্কার। মেডুলারি টিউমার যদি হয় যেটা হচ্ছে প্যারাফলিকুলার সেল থেকে ডেভেলপ করে তাহলে এটা সিরাম ক্যালসিটোনিনকে বাড়িয়ে দিবে এবং এটা হচ্ছে একটা টিউমার মার্কার হিসেবে কাজ করবে। এটা অল্টারনেটিভ হিসেবে একটা ইনভেস্টিগেশন করা হয়, সেটা হচ্ছে সিরাম কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন লেভেল, এটা আমরা দেখতে পারি। আর ইমেজিং এর মধ্যে যেগুলো আমরা করি যেগুলো হচ্ছে অপশনাল সেটা হচ্ছে চেস্ট রেডিওগ্রাফ করি অথবা থোরাসিক ইনলেটের এক্স-রে করি আমরা। চেস্ট রেডিওগ্রাফ অথবা থোরাসিক ইনলেটের এক্স-রে যেটা রিট্রোএক্সটার্নাল এক্সটেনশনের কারণে আমরা করে থাকি এবং দেখা যায় যে আপার মেডিয়েস্টিনামে একটা মাস হিসেবে পাওয়া যায়, সফট টিস্যু শ্যাডো দেখা যায় এবং সেটা ট্র্যাকিয়াকে যে কোনো একটা দিকে ডেভিয়েট করতে পারে। আল্ট্রাসোনোগ্রাফি এটাও অপশনাল। সিটি স্ক্যান এমআরআই এটা করা হয় হচ্ছে ক্যান্সার পেশেন্টের জন্য, সিটি স্ক্যান এমআরআই ক্যান্সার পেশেন্টের জন্য অথবা হচ্ছে রিট্রোএক্সটার্নাল এক্সটেনশন যদি থাকে সেটার জন্য। আইসোটোপ স্ক্যান এটা আগের স্যারদের খুব মানে ফেভারিট একটা কোশ্চেন ছিল, যেটা একটা আসলে অপশনাল ইনভেস্টিগেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। আইসোটোপ স্ক্যান, আইসোটোপ মিনস হচ্ছে টেকনেটিয়াম অথবা রেডিও আয়োডিন বডিতে দিলে পরে এটা থাইরয়েডের মধ্যে অ্যাবজর্বড হয় এবং থাইরয়েড এটাকে আপটেক করে। তো যে ফাংশনাল থাইরয়েড এরিয়া আছে সেই এরিয়াটা এটাকে আপটেক করবে। তো থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে যদি অনেকগুলো নডিউল থাকে এর মধ্যে কোনো নডিউল যদি বেশি ফাংশন করে তাহলে সে বেশি আপটেক করবে, আর যে নডিউলগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ সেই নডিউলগুলো আইসোটোপটা আপটেক করবে না। তাহলে যে বেশি আপটেক করবে তাকে আমরা বলতেছি হট নডিউল, আর যে আপটেক করছে না সেটাকে আমরা বলছি কোল্ড নডিউল। ওখানে যদি গামা ক্যামেরা দিয়ে দেখা হয় আলটিমেটলি তাহলে যে জায়গাটা বেশি ডেন্স সেই জায়গাটাকে মনে হবে হট বা হাইপার অ্যাক্টিভ, আর যেটা হচ্ছে কম আপটেক করবে সেটা হচ্ছে কোল্ড এরিয়া হিসেবে আমরা জানবো। তাহলে হট নডিউল এবং কোল্ড নডিউল মানে মাল্টিপল নডিউল এবং সেই নডিউলগুলোর মধ্যে যদি কোনোটা হাইপার ফাংশনিং করে মানে হচ্ছে পেশেন্টের যদি টক্সিসিটির ফিচার থাকে, মাল্টি নডিউলার গয়টারের পেশেন্টের যদি টক্সিসিটির ফিচার থাকে তখনই শুধুমাত্র আইসোটোপ স্ক্যান আমরা করে থাকি। তাহলে আমরা দেখলাম যে আসলে এজেন্সিয়াল ইনভেস্টিগেশনের মধ্যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা অ্যাবনর্মাল থাকলে পরে T3 অ্যান্ড T4 এটা আমরা করব।
থাইরয়েড অটো অ্যান্টিবডি আমরা অ্যাসেস করব এবং আলটিমেটলি এফএনএসি করব আল্ট্রাসাউন্ড গাইডেন্স। আর অপশনাল ইনভেস্টিগেশনের মধ্যে হচ্ছে সিরাম ক্যালসিয়াম লেভেল, সিরাম ক্যালসিটোনিন, তারপর হচ্ছে চেস্ট রেডিওগ্রাফ, থ্রাসিক ইনলেট, এক্স-রে আমরা করব। দেন হচ্ছে ইমেজিং এর মধ্যে আল্ট্রাসাউন্ড, সিটি, এমআরআই এবং আলটিমেটলি হচ্ছে আইসোটোপ স্ক্যান আমরা অপশনাল ইনভেস্টিগেশন হিসেবে রাখবো। থাইরয়েডের কয়েটারের যে ক্লাসিফিকেশনটা আমরা দেখলাম, সেটার ছাড়াও আমরা হচ্ছে থাইরয়েডে আরো কিছু প্যাথোলজি পেয়ে থাকি, যেটার কারণে থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জড হয়। সেটার মধ্যে আমরা আসলে বলবো যে কতগুলো ইনফ্লামেটরি কন্ডিশন আমরা জানি, যে ইনফ্লামেটরি কন্ডিশনগুলোতে এই গ্ল্যান্ডটা এনলার্জ হতে পারে। সেই ইনফ্লামেটরি কন্ডিশনগুলোর মধ্যে হচ্ছে অটো ইমিউন ও থাইরয়েডাইটিস হতে পারে। তারপর হচ্ছে রিডেলস বা ফাইব্রোজিং থাইরয়েডাইটিস, এটাও হতে পারে। তারপর হচ্ছে গ্রানুলোম্যাটাস অথবা হচ্ছে ডিকার্ভান্স থাইরয়েডাইটিস, এটা হতে পারে। আর থাইরয়েডের মধ্যে কিছু নিওপ্লাজম হতে পারে। নিওপ্লাজম মানে হচ্ছে টিউমার। এটা হতে পারে বিনাইন অথবা হচ্ছে মেলিগন্যান্ট। বিনাইন যেটা, সেটা হচ্ছে ফলিকুলার অ্যাডেনোমা হিসেবে মেইনলি প্রেজেন্ট করে। আর মেলিগন্যান্ট যেগুলো, সেগুলো কয়েক ধরনের আছে। যেমন হচ্ছে ডিফারেন্সিয়েটেড, যেগুলো ডিফারেন্সিয়েটেড মিনস হচ্ছে যেগুলো দুই ধরনের। একটা হচ্ছে পেপিলারি থাইরয়েড কার্সিনোমা, যেটা সবচেয়ে কমন আমরা পেয়ে থাকি। আরেকটা হচ্ছে ফলিকিউলার থাইরয়েড কার্সিনোমা। পেপিলারি থাইরয়েড কার্সিনোমা এটা ইউজুয়ালি ইয়াং এজের পেশেন্টের বেশি ডেভেলপ করে, এবং এটাতে লিম্ফ নোড মেটাস্টেসিসটা বেশি হয়। পেপিলারি থাইরয়েড কার্সিনোমাতে লিম্ফ নোড মেটাস্টেসিসটা আর্লি হয়। আর হচ্ছে ইয়াং এজের পেশেন্টের এটা বেশি ডেভেলপ করে। অনেক সময় ছোট একটা নডিউল থাকে, যে নডিউলটা দেখা যায় সেটা ক্লিনিক্যালি পালপেবল না, কিন্তু তার আগেই হচ্ছে লিম্ফ নোড মেটাস্টেসিস হয়ে নেকে একটা মাস পাওয়া যাচ্ছে, এরকম হতে পারে। আর ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা যেটা, সেটা হচ্ছে মাল্টিনোডিউলার গয়টারের মধ্যেই হচ্ছে অনেক সময় কোনো কোনো ফলিকলের মধ্যে এই অ্যাডেনোমাও থাকতে পারে। এটা অনেক সময় টক্সিক অ্যাডেনোমা হয়, এবং সেই অ্যাডেনোমাগুলো থেকে অনেক সময় কার্সিনোমা ডেভেলপ করতে পারে। এবং ফলিকুলার কার্সিনোমা এটা মেটাস্টেসিস হয় মেইনলি হচ্ছে ব্লাডের মাধ্যমে। এটা ব্লাডের মাধ্যমে লাংসে যেতে পারে, এবং ব্লাডের মাধ্যমে দেখা যায় যে এটা বোনসে মেটাস্টেসিস হয়। একটা মজার ব্যাপার সেটা হচ্ছে ফলিকুলার অ্যাডেনোমা এবং ফলিকুলার কার্সিনোমা, এই দুটার ডিফারেন্সিয়েশন হিস্টোলজিক্যালি এটা একটু ডিফিকাল্ট। শুধুমাত্র সাইটোলজি করলে যেখানে সেল অ্যাসেসমেন্ট করে, সেখানে দুইটাতেই একই রকম সেলুলার চেঞ্জ পাওয়া যায়। কিন্তু যদি এটাতে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করা হয়, যেটা হচ্ছে বায়োপসি, যেটাতে সেল এবং হচ্ছে এক্সট্রা সেলুলার ম্যাটেরিয়াল, যেমন হচ্ছে ক্যাপসুল, ব্লাড ভেসেল ইনভেশন, এগুলো দেখা যায়, সেটার মাধ্যমে এটা ডিফারেন্সিয়েট করা যায়। যদি দেখা যায় যে ক্যাপসুলার ইনভেশন থাকে, অথবা হচ্ছে ভাস্কুলার অথবা পেরিনিউরাল ইনভেশন থাকে, তখনই আমরা ওটাকে মেলিগন্যান্সি বলি। আদারওয়াইজ হচ্ছে এটাকে ফলিকুলার অ্যাডেনোমা হিসেবেই ডায়াগনোসিস করি। তাহলে এফএনএসি কিন্তু ফলিকুলার অ্যাডেনোমা এবং ফলিকুলার কার্সিনোমা এই দুইটাকে ডিফারেন্সিয়েট করতে পারে না। অন্যান্য যে মেলিগন্যান্সি গুলো আছে, সেগুলো হচ্ছে অ্যানাপ্লাস্টিক। এটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড। এটা খুবই এগ্রেসিভ একটা মেলিগন্যান্সি, এবং খুব র্যাপিডলি এটা সারাউন্ডিং স্ট্রাকচারকে ডেভেলপ করে, এবং হার্ড একটা লার্জ গয়টার বা থাইরয়েড সোয়েলিং হিসেবে পেশেন্ট প্রেজেন্ট করে, এবং পেশেন্টের মর্টালিটি খুব বেশি হয়। এটা হচ্ছে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা।
আরেকটা ম্যালিগন্যান্সি সেটা আমরা থাইরয়েডে পেয়ে থাকি, সেটা হচ্ছে মেডুলারি কার্সিনোমা, যেটা আমরা বলছিলাম যে ফলিকুলের বাইরে যে সেলগুলা থাকে প্যারাফলিকিউলার সেল, সেগুলো থেকে যখন ম্যালিগন্যান্সি ডেভেলপ করে সেটা হচ্ছে মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড। এটাও ব্লাড এবং লিম্ফ নোডের মেটাস্টেসিসের মাধ্যমে ডিজেমিনেট করে, এবং এটার মর্টালিটিও অন্যান্য ম্যালিগন্যান্সির চাইতে হাই। কিন্তু ফলিকিউলার এবং পেপিলারি যে কার্সিনোমা আছে, এটার প্রগনোসিস বেটার। এটাতে যদি আর্লি সার্জারি করা হয় তাহলে প্রগনোসিসটা বেটার হয়। আরেকটা ম্যালিগন্যান্সি সেটা হচ্ছে লিম্ফোমা এখানে হতে পারে। এটা সাধারণত ক্রনিক লিম্ফোসাইটিক যে থাইরয়েডাইটিস সেটার ব্যাকগ্রাউন্ডে ফরমেশন হয়, এবং এই লিম্ফোমাটা এটা ডায়াগনোসিস আলটিমেটলি ওই এফএনএসি অথবা ট্রুকাট বায়োপসির মাধ্যমেই করতে হয়। তো এটার প্রগনোসিসটা বেটার, এবং এটাতে অনেক সময় সার্জারি করতে হয় না, দেখা যায় যে এটা রেডিওথেরাপির মাধ্যমে সাবসাইড করে যায়। তাহলে প্রগনোসিস বেটার দেখা যায় যে লিম্ফোমা, ফলিকিউলার থাইরয়েড কার্সিনোমা আর হচ্ছে পেপিলারি। সবচেয়ে কমন হচ্ছে পেপিলারি, এবং এটা লিম্ফ নোড মেটাস্টেসিস হয়। ফলিকুলার এটা নেক্সট কমন, এবং এটা ব্লাড বর্ন মেটাস্টেসিস হয়। এই দুটো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর ওয়ার্স্ট প্রগনোসিস যেটা, সেটা হচ্ছে অ্যানাপ্লাস্টিক থাইরয়েড কার্সিনোমা আর হচ্ছে মেডুলারি থাইরয়েড কার্সিনোমা। ম্যালিগন্যান্সি নিয়ে খুব বেশি কথা আমরা বলবো না। এরপর চলে যাব আসলে এই যে প্যাথোলজি গুলো এতক্ষণ আলাপ করলাম, সেগুলো ট্রিটমেন্ট কি, কিভাবে আমরা ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্ট আমরা আসলে করি কতগুলো কারণে। যে কারণগুলো হচ্ছে, যদি কোনো গয়টার কমপ্লিকেশন ডেভেলপ করে, কমপ্লিকেশন মিনস হচ্ছে গয়টারটা অনেক বড়, এটার কারণে প্রেশার সিমটম হচ্ছে, অথবা রিট্রোস্টার্নাল এক্সটেনশন আছে অনেক বড় গয়টার, যেটার কারণে হচ্ছে প্রেশার সিমটম ডেভেলপ করতেছে, ট্রাকিয়াল প্রেশার ডেভেলপ করতেছে, ইসোফেজিয়াল ফেগাসের উপর প্রেশার ডেভেলপ করতেছে, অথবা রিট্রোস্টার্নাল এক্সটেনশনের কারণে সেটা প্রেশার ক্রিয়েট করতেছে ট্রাকিয়া এবং ইসোফেগাসের উপর, এবং হচ্ছে সেটার জন্য ডিগ্লুটিনেশন এবং হচ্ছে রেসপিরেশনে প্রবলেম হচ্ছে, তখন আমরা সার্জারি করি। যখন দেখি যে এটা সাথে টক্সিসিটি আছে, যেটা আমরা বলছিলাম যে টক্সিক অ্যাডেনোমা, যদি থাইরয়েড গয়টারের সাথে টক্সিসিটির ফিচার থাকে তখন আমরা অপারেশন করে থাকি। তাহলে যদি প্রেশার সিমটম বা কমপ্লিকেশন থাকে তাহলে আমরা অপারেশন করি, টক্সিসিটির ফিচার থাকলে পরে তখন আমরা সার্জারি করি। যদি এই গয়টার থেকে নিওপ্লেসিয়ার চান্স থাকে, যেমন হচ্ছে ক্লিনিক্যালি মনে হয় যে এটা সাসপিশিয়াস ফর ম্যালিগন্যান্সি, যেমন এক্সট্রিম অফ এইজে ম্যালিগন্যান্সি ডেভেলপ করার সম্ভাবনা বেশি। আর্লি এজ 13-14-15 বছর বয়সের মেল পেশেন্টের যদি কোনো নডিউল থাকে তাহলে ওইটা ম্যালিগন্যান্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। যদি লেট এজে হয় তাহলেও সেটা ম্যালিগন্যান্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। গয়টারটা অনেকদিন ধরে একটা নির্দিষ্ট সাইজে ছিল, বাড়ছিলও না কমছিলও না, কিন্তু হঠাৎ করে যদি কোনো একটা নডিউল খুব রেপিডলি গ্রো করতে থাকে তখন কিন্তু ওইটা ম্যালিগন্যান্সির সম্ভাবনা বেশি থাকে। আমরা যদি এই গয়টাটা এক্সামিনেশন করে পাই যে এটা হচ্ছে হার্ড ইন কনসিস্টেন্সি, তারপর হচ্ছে এটা এক্সট্রা মানে থাইরয়েড যে টিস্যু, যেমন হচ্ছে স্টেনোক্লিউরামাস্টয়েড মাসেল, অথবা হচ্ছে এখানে ক্যারোটিড শীট, অথবা রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ, এগুলোকে ইনভলভ করছে এবং এগুলোর সাথে ফিক্সড, তখন এটার ম্যালিগন্যান্সি হওয়ার সম্ভাবনা বেশি। রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভকে যখন ইনভলভ করবে তখন হচ্ছে তার ভয়েসটা হয়ে যাবে হাস্কি ভয়েস, ভয়েসে একটা চেঞ্জ থাকবে, এবং রেসপিরেটরি কমপ্লিকেশন ডেভেলপ করবে, যেমন হচ্ছে শ্বাস নিতে তার সমস্যা হবে, কারণ হচ্ছে
রিকারেন্ট লেঞ্জিয়াল নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে ভোকাল কর্ডকে, এবং ভোকাল কর্ড যখন প্যারালাইজড হয়ে যাবে মেলিগনেন্সি দিয়ে ইনভলভমেন্টের জন্য, তখন তার ভয়েস চেঞ্জ এবং হচ্ছে বাইল্যাটারাল যখন হবে তখন হচ্ছে তার রেসপিরেটরি কমপ্লিকেশন ডেভেলপ করবে। এরকম যদি হয় তখন আমরা মনে করব যে এটা হচ্ছে প্রবাবলি মেলিগন্যান্ট। তারপরে যে পেশেন্টের যদি লিম্ফ্যাডেনোপ্যাথি থাকে, যেটা আমরা বেশি পেয়ে থাকি হচ্ছে পেপিলারি কার্সিনোমাতে, তখন আমরা মনে করব হচ্ছে এটা মেলিগন্যান্ট। এবং যে সিস্ট গুলো ডেভেলপ করতো এর আগে আমরা জানতাম যে থাইরয়েড নোডিউল গুলো এগুলো ডিজেনারেট করে সিস্ট ডেভেলপ করে, এবং এই সিস্ট গুলো যদি আমরা এসপিরেশনের পরেও রিপিটেড এক্সপ্রেশনের পরেও দেখা যায় যে আবার রিকার করতেছে, তখন মনে করতে হবে এটা হচ্ছে মেলিগন্যান্ট। তাহলে এই অনেকগুলো জিনিস যেটা মেলিগন্যান্সির ফেভারে যায় ক্লিনিক্যালি, এই সাসপিশন যদি থাকে তখন আমরা সার্জারি করি। তাহলে টক্সিসিটির ফিচার থাকলে, প্রেশার সিমটম থাকলে অথবা চান্স অফ মেলিগন্যান্সি যদি থাকে তাহলে আমরা ডেফিনিটিভলি অপারেশন করব। অনেক থাইরয়েড গ্ল্যান্ড যেগুলো গলার মধ্যে ঝুলে থাকে অনেক বড়, এবং সেগুলো দেখা যায় যে পেশেন্টের কসমেসিসকে হ্যাম্পার করতেছে। এটা এই রিজিয়নটাকে কোনোভাবেই আসলে কাভার করে রাখা যায় না, এবং এটা একটা আগলি লুকিং অ্যাপিয়ারেন্স নিয়ে পেশেন্ট আসলে মুভ করে। তো এই কসমেসিস যখন একটা ফ্যাক্টর হয় তখন আমরা সার্জারি করি। যেমন হচ্ছে ইয়াং ফিমেল পেশেন্টের ক্ষেত্রে কসমেসিসটা মানে মোর ইম্পর্টেন্ট। কসমেটিক পারপাসেই সাধারণত দেখা যায় যে ইয়াং ফিমেল পেশেন্টের থাইরয়েডের সার্জারি করা হয়ে থাকে। অনেক সময় পেশেন্ট নিজেই চায় যে আমি এই গয়টার অথবা এই টিউমার এটা রাখবো না, তখন আমাদেরকে অপারেশন করতে হয়। তাহলে আমরা দেখলাম যে আসলে থাইরয়েড যে ইয়ে আছে, মানে গয়টারটা আছে, সেই গয়টারে কোন কোন কারণে আমরা অপারেশন করব। আচ্ছা, তারপর আমাদের মনে ধারণা আসতে পারে আসলে এই গয়টার অপারেশন না করলে কি হয়। মাল্টিনোডিউলার গয়টার, মাল্টিনোডিউলার গয়টার যদি আমরা অপারেশন না করি সেটা কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। সেই কমপ্লিকেশন গুলোর মধ্যে হচ্ছে ট্রাকিয়াল অবস্ট্রাকশন ডেভেলপ করতে পারে, এবং ট্রাকিয়াল অবস্ট্রাকশন লং স্ট্যান্ডিং একটা গয়টার যদি থাকে, এই গয়টারটা থাকার ফলে এটা কন্টিনিউয়াসলি হচ্ছে ট্রাকিয়াল যে সি রিং গুলো আছে অথবা কার্টিলেজ গুলো আছে এগুলোকে আস্তে আস্তে করে লং টার্ম প্রেশার ক্রিয়েট করে এটাকে উইকেন করে ফেলে, দুর্বল করে ফেলে। আলটিমেটলি এটা যেটা সি শেপের ছিল সেটাকে হচ্ছে প্রেশার ক্রিয়েট করে ফ্ল্যাট করে ফেলে, এবং ইন্সপিরেশন এক্সপিরেশনে একটা প্রবলেম তৈরি হয় এবং পেশেন্টের স্ট্রাইডর ডেভেলপ করে এই ধরনের পেশেন্টের, যেটাকে বলা হচ্ছে ট্রাকিও ম্যালেশিয়া। ট্রাকিয়াগুলো সফট এবং উইকেন্ড হয়ে যাবে এবং সি রিংগুলো আলটিমেটলি হচ্ছে ফ্ল্যাট স্লিট লাইক হয়ে যাবে। এই কমপ্লিকেশনটা হয় ট্রাকিও ম্যালেশিয়া এবং রেসপিরেটরি অবস্ট্রাকশন হতে পারে এটার কারণে। আর যদি সেটা রিট্রেস্টার্নাল হয় সেটা তো অবভিয়াসলি একটা বনি ক্যাভিটির মধ্যে আছে, এবং সেটা কমপ্রেস করবে হচ্ছে ট্রাকিয়াকে, এবং আলটিমেটলি ট্রাকিয়া ডেভিয়েটেড অথবা শিফটেড হবে যে কোনো একদিকে। অনেক সময় এই থাইরয়েডের মধ্যে রিট্রোএক্সটার্নাল থাইরয়েডের মধ্যে এটার মধ্যে হিমোরেজ হতে পারে। হিমোরেজ হলে তো সেটা হঠাৎ করে অনেক বড় হয়ে যাবে এবং সেটা র্যাপিডলি হচ্ছে ট্রাকিয়াকে কমপ্রেস করবে, তখন এই রেসপিরেটরি প্রবলেমগুলো হয় গয়টারের কারণে। তাহলে ট্রাকিয়াল অবস্ট্রাকশন এটা একটা কমন কমপ্লিকেশন হয়। অনেক সময় হচ্ছে সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস ডেভেলপ করতে পারে। অনেকগুলো নডিউল যেগুলো ইনঅ্যাক্টিভ ছিল, মাঝে মাঝে দেখা যায় যে তার মধ্যে কোনো একটা হাইপার অ্যাক্টিভ হয়ে সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস নিয়ে পেশেন্টের প্রেজেন্ট করতে পারে, এবং তখন হচ্ছে পেশেন্টের কার্ডিয়াক সিমটমগুলো বেশি থাকবে। এটা লং স্ট্যান্ডিং মাল্টিনোডিউলার গয়টারের মধ্যে দেখা যায় যে 1/3 পেশেন্ট এরকম সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস নিয়ে আসতে পারে। আর অবশ্যই চান্স অফ মেলিগন্যান্সি ইউজুয়ালি পাওয়া যায়। যেমন দেখা যায় যে অনেকগুলো থাইরয়েড নোডুলের মধ্যে যেটা হাইপার অ্যাক্টিভ, যেটা ডমিনেন্ট
আর হচ্ছে র্যাপিডলি গ্রোয়িং, যদি ডমিনেন্ট এবং র্যাপিডলি গ্রোয়িং একটা নডিউল থাকে, মাল্টিপল নডিউলের মধ্যে একটা র্যাপিডলি গ্রোয়িং এবং ডমিনেন্ট, সেই নডিউলের সম্ভাবনা আছে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনের, এবং সেটা হয় সাধারণত ফলিকুলার কার্সিনোমা। আর যদি সলিটারি থাইরয়েড নডিউল হয়, যেটা ম্যাক্সিমাম সময়ই আমরা পেয়ে থাকি হচ্ছে ফলিকিউলার অ্যাডেনোমা হিসেবে, এবং সেই অ্যাডেনোমার আসলে চান্স থাকে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনের। তাহলে দেখা যায় যে সলিটারি থাইরয়েড নডিউল যেটা ছিল সেটা মোস্টলি হচ্ছে ফলিকুলার অ্যাডেনোমা, এবং এই ফলিকুলার অ্যাডেনোমার চান্স হচ্ছে ফলিকুলার অ্যাডেনোমার চান্স হচ্ছে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, ফলিকুলার কার্সিনোমা হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই যে কমপ্লিকেশন গুলো ডেভেলপ করতে পারে, এগুলোর জন্যই পেশেন্ট আসলে চায় যে তার থাইরয়েড গ্ল্যান্ডটাকে না রাখার জন্য। তাহলে থাইরয়েড সার্জারি যদি করি, তাহলে কি ধরনের সার্জারি করব, এটা কিসের উপর ডিপেন্ড করবে? এটা ডিপেন্ড করবে হচ্ছে ডায়াগনোসিসের উপর মেইনলি। ডায়াগনোসিস যদি এটা বিনাইন হয় তাহলে এক ধরনের অপারেশন করব, যদি এটা ম্যালিগন্যান্ট হয় তাহলে অন্য ধরনের অপারেশন করব। এটা যদি টক্সিসিটি থাকে তাহলে এক ধরনের অপারেশন করব, এটা যদি ইনঅ্যাক্টিভ হয় অথবা ইউথাইরয়েড হয় ক্লিনিক্যালি তাহলে এক ধরনের অপারেশন করব। তাহলে আমাদের ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট, অপারেশন কি অপারেশন করব সেটা চুজ করার জন্য। তারপর হচ্ছে কতখানি সম্ভাবনা আছে অপারেশনের পরে থাইরয়েড ফেইলিওর, মানে থাইরয়েড যদি আমরা ফেলে দেই তাহলে অবশ্যই থাইরক্সিন হরমোন যেটা রিলিজ হতো সেটা রিলিজ হবে না। তাহলে কতটুকু ফেলবো সেটা ডিপেন্ড করবে হচ্ছে চান্স অফ থাইরয়েড ফেইলিওর কতটুকু। তারপর থাইরয়েডের পিছনেই যেহেতু প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে, এবং অনেক সময় দেখা যায় থাইরয়েড অপারেশনের সময় এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো আমরা ইনঅ্যাডভার্টেন্টলি রিমুভ করে ফেলতেছি থাইরয়েডের সাথে। তাহলে এটাও আমাদের একটা কনসার্ন যে প্যারাথাইরয়েডিজম, হাইপোপ্যারাথাইরয়েডিজম কতখানি সম্ভাবনা আছে ডেভেলপ করার। দুই পাশে হচ্ছে লেরিঞ্জিয়াল নার্ভ থাকে, রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ, এবং সেটাও ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো এক পাশে সার্জারি করলে এক পাশে ইনজুরি হয়, অনেক সময় দুই পাশেই যদি করা হয় তাহলে দুই পাশে ইনজুরি হয়, কিন্তু দুই পাশে ইনজুরি হলে সেটার কমপ্লিকেশনটা অনেক বেশি, এবং ভোকাল কর্ড পলসি হয়ে রেসপিরেটরি ডিস্ট্রেস হয়ে পেশেন্ট অনেক সময় খারাপ হতে পারে। তাহলে এটাও একটা কনসিডারিং ফ্যাক্টর যে রিস্ক অফ রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ ইনজুরি। অনেক সময় রিকারেন্স হয়, এটা মোস্টলি হয় হচ্ছে থাইরোটক্সিকোসিস অথবা গ্রেভস ডিজিজ যখন সার্জারি করা হয় সেখানে যদি কিছু পরিমাণ রেখে আসা হয় তখন হচ্ছে সেটা আবার হাইপার অ্যাক্টিভ হয়ে থাইরোটক্সিকোসিস ডেভেলপ করতে পারে। তাহলে সেটা বলতেছি আমরা রিকারেন্স অফ সিমটমস, সেটাও একটা কনসিডারিং ফ্যাক্টর। তারপর আলটিমেটলি হচ্ছে এটা কি ম্যালিগন্যান্ট সোয়েলিং নাকি এটা হচ্ছে বিনাইন সোয়েলিং, অথবা এটা কি গ্রেভস ডিজিজ নাকি মাল্টিনোডিউলার গয়টার। এই সব ফ্যাক্টরগুলো যেমন ডায়াগনোসিস আইদার ম্যালিগন্যান্সি অথবা হচ্ছে মাল্টিনোডিউলার গয়টার অথবা হচ্ছে গ্রেভস ডিজিজ, এটা একটা। তারপর হচ্ছে রিকারেন্সের সম্ভাবনা কতটুকু, রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হওয়ার সম্ভাবনা কতটুকু, আলটিমেটলি থাইরয়েড ফেইলিওর এবং হাইপোথাইরয়েডিজম এর পসিবিলিটি কতটুকু, এগুলোর উপর ডিপেন্ড করে আমরা সার্জারি চুজ করে থাকি যে আসলে কোন সার্জারি করব। সার্জারিগুলো আসলে ভাগ করা হয় কতগুলো ভাগে, যে কি সার্জারি আমরা করি। যদি থাইরয়েডের তিনটা পার্ট আমরা চিন্তা করি, একটা হচ্ছে রাইট লোব, লেফট লোব আর হচ্ছে ইথমাস। শুধুমাত্র একটা লোব আমরা যদি ফেলি তাহলে হচ্ছে সেটা টোটাল লোবেক্টমি। একটা লোব যদি ফেলি তাহলে সেটা হচ্ছে টোটাল লোবেক্টমি। একটা লোবের সাথে যদি ইথমাস ফেলা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে শুধু লোবেক্টমি। লোবে
টোটাল লোবেক্টমি, একটা লোব, শুধু লোব, টোটাল লোবেক্টমি। লোবেক্টমি হচ্ছে টোটাল লোবেক্টমির সাথে ইথমাসেক্টমি। তাহলে ইথমাস এবং হচ্ছে একটা লোব যদি ফেলি তাহলে শুধু লোবেক্টমি এটাকে আমরা বলবো। তারপর হচ্ছে দুইটা লোব এবং ইথমাস যদি ফেলা হয় তাহলে সেটা হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি। এখন এর সাথে রিলেটেড আছে সাবটোটাল থাইরয়েডেক্টমি এবং নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি। সাবটোটাল হচ্ছে দুই পাশেই কিছু পরিমাণ থাইরয়েড টিস্যু রেখে আসা হয় পিছনের দিকে, এবং সেটা হয় হচ্ছে থাম্ব সাইজের এবং ৮ গ্রাম করে, 8 গ্রাম ইন ইচ লোব, দুই পাশেই থাইরয়েড লোবে রেখে আসা হয়। ওইটুকুই থাকে যেটা ফাংশন করে পরবর্তীতে থাইরয়েড হরমোন রিলিজ করতে পারে, এই জন্য রেখে আসা হয়। এটাকে বলা হচ্ছে সাবটোটাল থাইরয়েডেক্টমি। কিন্তু এই কিছু অংশ বা ৮ গ্রাম যদি এক পাশে রেখে আসা হয়, অন্য পাশে লোব টোটাল লোবেক্টমি করলাম, ইথমাসেক্টমি করলাম, আর এই পাশে হচ্ছে 8 গ্রাম রেখে আসলাম, তাহলে সেটা হবে নিয়ার টোটাল। তাহলে আমরা দেখলাম যে যদি একটা লোব ফেলা হয় সেটা হচ্ছে টোটাল লোবেক্টমি, একটা লোবের সাথে যদি ইথমাস ফেলা হয় সেটা হচ্ছে শুধু লোবেক্টমি, যদি দুইটা লোব এবং ইথমাস ফেলা হয় সেটা হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি। টোটাল থাইরয়েডেক্টমি। সাবটোটাল থাইরয়েডেক্টমিতে দুই পাশে 8 গ্রাম করে রেখে আসা হয়, আর হচ্ছে নিয়ার টোটালে এক পাশে 8 গ্রাম রেখে আসা হয়, এটা হচ্ছে নিয়ার টোটাল। এখন কিছু কিছু পেশেন্ট আমরা দেখছিলাম যে প্রেজেন্ট করতে হচ্ছে টক্সিসিটি নিয়ে, থাইরয়েড টক্সিসিটি অথবা হাইপার থাইরয়েডিজম নিয়ে, মানে থাইরয়েডের হরমোনের লেভেলটা বেশি এবং পেশেন্টের হচ্ছে সিমটমও আছে সেরকম। সেই পেশেন্টগুলো আমরা কি সরাসরি অপারেশনের দিকে চলে যাব, নাকি তার আগে কিছু প্রিপারেশনের ব্যাপার আছে? অবশ্যই সেই পেশেন্টগুলো আমাদেরকে প্রিপেয়ার করে নিতে হবে। সেই পেশেন্টগুলোকে যদি আমরা প্রিপেয়ার না করি তাহলে কি হতে পারে? যদি আমরা টক্সিক কন্ডিশনে কোনো পেশেন্টের সার্জারি করি তাহলে কিন্তু সম্ভাবনা আছে সেই পেশেন্টের থাইরোটক্সিক ক্রাইসিস ডেভেলপ করার। এই সম্ভাবনাটা মানে রিলিভ করার জন্য, দূর করার জন্য যে প্রিপারেশন আমাদের করতে হয় সেটাই হচ্ছে প্রিপারেশন অফ এ থাইরোটক্সিক পেশেন্ট ফর সার্জারি। এবং সেই প্রিপারেশনটা আসলে অ্যান্টিথাইরয়েড ড্রাগ দেওয়া হয়, যেটার মধ্যে হচ্ছে কার্বিমাজল একটা ইম্পর্টেন্ট ড্রাগ, সেটার প্রিপারেশনে খুব ব্যবহার করা হয়। থাইরোটক্সিকোসিসের প্রিপারেশনে কার্বিমাজল ব্যবহার করা হয়। এটা ইউজুয়ালি 30 to 40 মিলিগ্রাম পার ডে এটা ব্যবহার করা হয়, এবং ইউথাইরয়েড না হওয়া পর্যন্ত এটা চলতে থাকে। এবং যখন ইউথাইরয়েড মানে হচ্ছে থাইরয়েড হরমোনটা নর্মাল লেভেলে চলে আসলো, তখন এই 30 to 40 মিলিগ্রাম পার ডে ব্যবহার না করে আমরা 5 মিলিগ্রাম 8 আওয়ারলি ব্যবহার করে থাকি পরবর্তীতে। তাহলে প্রথমে 30 to 40 মিলিগ্রাম অফ কার্বিমাজল ব্যবহার করলাম, এবং পরবর্তীতে সেটাকে আমরা যখন ইউথাইরয়েড হয়ে গেল পেশেন্ট, দেখা যায় যে 2 থেকে 3 মাস সময় লাগে এই ইউথাইরয়েড হতে, পরবর্তীতে আমরা 5 মিলিগ্রাম 8 ঘন্টা পর পর ব্যবহার করে থাকি। তারপর আমরা যেটা ব্যবহার করি অল্টারনেটিভ হিসেবে, যেমন হচ্ছে আমরা জানি যে থাইরক্সিন যেটা করে সেটা হচ্ছে থাইরক্সিন একটা কাজ করে, সেটা হচ্ছে অ্যাড্রেনালিন অথবা এপিনেফ্রিন যে হরমোনটা আছে সেটার অ্যাক্টিভিটিটাকে বাড়ায় দেয়, এবং এটা বাড়ানোর ফলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা বেড়ে যায়। এবং এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার কারণে আমাদের বডিতে কিছু ক্লিনিক্যাল সাইন থাকে, এই সাইনগুলোকে আমাদেরকে ব্লক ব্লক করার প্রয়োজন হয়।
এবং এটার জন্য আমাদের বিটা অ্যাড্রেনার্জিক ব্লকিং এজেন্ট আমরা ব্যবহার করে থাকি। বিটা ব্লকার আমরা সাধারণত ব্যবহার করি টক্সিক স্টেজে এই থাইরয়েড হরমোনের ইফেক্টটাকে কমানোর জন্য বিটা ব্লকার আমরা ব্যবহার করে থাকি। এটা খুব অল্প সময়ের মধ্যেই পেশেন্টকে আসলে প্রিপেয়ার করে। সাধারণত বিটা ব্লকারের মধ্যে প্রোপ্রানোলল আমরা ব্যবহার করতে পারি এবং এটা 40 মিলিগ্রাম প্রতিদিন দিনে 3 বার দেওয়া হয়। এবং অনেক সময় প্রোপ্রানোললের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ন্যাডোলল নামে আরেকটা ড্রাগ আছে যেটা 160 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি ব্যবহার করা হয়। এরপর হাইপারথাইরয়েডিজম যখন থাকে ওই থাইরয়েড গ্ল্যান্ডগুলো হচ্ছে হাইপার ভাস্কুলার হয়, ব্লাড ভেসেল অনেক বেশি সাপ্লাই দেয় থাইরয়েড গ্ল্যান্ডকে এবং এই ভাস্কুলারিটির কারণে দেখা যায় যে সার্জারির সময় অনেক বেশি ব্লিডিং এর সম্ভাবনা থাকে। এই ব্লিডিংটাকে আসলে কমানোর জন্য অথবা ভাস্কুলারিটি রিডিউস করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে লুগলস আয়োডিন, এটা ওরালি দেওয়া হয় এবং এটার কারণে ভাস্কুলারিটি কমে এবং হচ্ছে থাইরয়েডের যে ফাংশনটা ছিল এটাও কিছুটা রিলিভ হয়। তাহলে 3 ধরনের প্রিপারেশন আমরা ইউজুয়ালি দেই, সেটা আমরা দেখলাম। সেটা হচ্ছে কার্বিমাজল অ্যান্টিথাইরয়েড ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়, তারপর হচ্ছে বিটা ব্লকার ব্যবহার করা হয় প্রোপ্রানোলল হিসেবে এবং আলটিমেটলি হচ্ছে লুগলসাইডিন। এই কোশ্চেনটা খুব বেশি থাকে যে প্রিপারেশন অফ এ হাইপারথাইরয়েড পেশেন্ট ফর সার্জারি, সার্জিক্যাল মেজারের প্রিপারেশন যেটা করা হয় সেটা। আলটিমেটলি আমরা যখন থাইরয়েড সার্জারি করি তখন তারপরে অবভিয়াসলি কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে। সেই কমপ্লিকেশন গুলো কি কি হতে পারে? সব পেশেন্টের ক্ষেত্রে কমপ্লিকেশন ডেভেলপ করবে সেরকম কোনো কথা নেই, কিন্তু কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কমপ্লিকেশনটা খুব ডেভেলপ করেই থাকে। সেই কমপ্লিকেশন গুলো হচ্ছে সারাউন্ডিং যে স্ট্রাকচার গুলো আছে সেই স্ট্রাকচার গুলো ইনজুরি হতে পারে। স্ট্রাকচার গুলো যেমন হচ্ছে রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ, থাইরয়েড লোবের পিছন দিয়েই পাস করে। রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ যদি ইনজুরি হয় তাহলে ভোকাল কর্ড প্যারালাইসিস হবে, হোর্সনেস অফ দ্য ভয়েস হবে। বাইলেটারালি যদি হয় তাহলে হতে পারে হচ্ছে ট্রাকিয়াল অবস্ট্রাকশনটা ডেভেলপ করতে পারে, বাইলেটারাল যদি রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হয়। তারপর হচ্ছে এটা ইনজুরি হয় মেইনলি হচ্ছে যখন ইনফিরিয়র থাইরয়েড পেডিকলটা লাইগেট করা হয় তখন, আর সুপিরিয়র থাইরয়েড পেডিকল যখন লাইগেট করা হয় তখন ইনজুরি হতে পারে এক্সটার্নাল ব্রাঞ্চ অফ দ্য সুপিরিয়র লেরিঞ্জিয়াল নার্ভ। সেটা ইনজুরি হলে পরে পেশেন্টের ভয়েসের পিচটা কমে যাবে, পেশেন্ট কথা বলবে কিন্তু সেটা খুব আস্তে আস্তে কথা বলতে পারবে। এই ইম্পর্টেন্ট নার্ভটা আসলে দরকার হচ্ছে যারা প্রফেশনাল ভয়েস ইউজার, যারা আসলে সিঙ্গিং অথবা হচ্ছে কথা বলে মানে তাদের পেশা বা জীবিকা অর্জন করে তাদের ক্ষেত্রে এই নার্ভটা বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আসলে বলেই নিতে হয় সার্জারির আগে যে আপনার কণ্ঠের মিনিমাম চেঞ্জ হলেও হবে। দেখা যায় যে কোনো না কোনোভাবে এটা পার্শিয়ালি অথবা কমপ্লিটলি ইনজুরি হচ্ছেই, তাহলে এটা থাইরয়েড সার্জারির আগে খুব ইম্পর্টেন্টলি একটা কাউন্সেলিং এর ব্যাপার আছে। এরপর যেটা হতে পারে যে পেডিকলগুলো বাঁধা হচ্ছে সেই পেডিকলগুলো স্লিপ করে গিয়ে হেমোরেজ হতে পারে এবং হেমাটোমা হতে পারে। সেই হেমাটোমা যখন হয় তখন হচ্ছে ট্রাকিয়াকে এবং লেরিংসকে কম্প্রেস করে আলটিমেটলি রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করতে পারে। এটার একটা খুব কমন পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন এবং সেটা যদি হয় নেকে যদি সোয়েলিং ডেভেলপ করে সেটা প্রিভেন্ট করার জন্য আমরা আসলে এখানে একটা নেগেটিভ সাকশন ড্রেন ইউজুয়ালি ব্যবহার করে থাকি যেটা ভেতরে হেমোরেজটাকে সাক আউট করবে। যদি তারপরেও হেমাটোমা ডেভেলপ করে এবং পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস করে তাহলে ইমিডিয়েটলি আমরা পেশেন্টকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে পেশেন্টকে স্টিচগুলো রিমুভ করে দিয়ে ভিতরের হেমাটোমা এভাকুয়েট করতে হয় এবং যে ব্লিডিং ভেসেলটা আছে সেই ব্লিডিং ভেসেলটাকে সিকিউর করতে হয়।
তাহলে আমরা দেখলাম পোস্ট অপারেটিভলি নার্ভ ইনজুরি একটা কমপ্লিকেশন, তারপর হচ্ছে হেমাটোমা একটা কমপ্লিকেশন। আরও যেটা হতে পারে 2 থেকে 3 দিন পর দেখা যায় যে পেশেন্টের টিটানি ডেভেলপ করে। টিটানিটা হচ্ছে হাইপোক্যালসিমিয়ার একটা ফিচার, যেটাতে হাত পা গুলো বেঁকে যায়। হাইপোক্যালসিমিয়াতে আরো যেটা হয় সেটা হচ্ছে প্যারেস্থেসিয়া ডেভেলপ করে ফেসের চারপাশে লিপে। এই ফিচারগুলো যদি ডেভেলপ করে তখন আমরা ধারণা করব যে পেশেন্টের হাইপোক্যালসেমিয়া আছে, ক্যালসিয়াম এর লেভেলটা কমে গেছে। এটার কারণ অপারেশনের সময় হচ্ছে দুই পাশেই যদি সার্জারি করা হয় তাহলে চারটা যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ছিল সেই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা রিমুভ করে ফেলার সম্ভাবনা থাকে। চারটা গ্ল্যান্ডই অনেক সময় রিমুভ করে ফেলার সম্ভাবনা থাকে থাইরয়েডের সাথে। তো তখন হচ্ছে প্যারাথরমোন রিলিজ হয় না এবং ব্লাডে ক্যালসিয়াম লেভেলটা কমে যায় এবং তখনই হচ্ছে টিটানি ডেভেলপ করে। এটা একটা খুব কমন কমপ্লিকেশন যেটা ডেভেলপ করে হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রিমুভ করার জন্য। তারপর হচ্ছে এখানে খুব কমনলি ওন্ড ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় হচ্ছে স্টিচ পয়েন্টে গ্রানুলোমাও হতে পারে। এগুলো হচ্ছে থাইরয়েড সার্জারির পরে কমন কমপ্লিকেশন। অনেক সময় হচ্ছে যদি বড় থাইরয়েডের সার্জারি করা হয় এবং হচ্ছে ডায়াথার্মি ব্যবহার করা হয় হচ্ছে থাইরয়েডটাকে যখন লেরিংস থেকে সেপারেট করা হয়, ইকমাসকে যখন সেপারেট করা হয়, যে লেরিংসের সাথে যেটা যে লিগামেন্ট দিয়ে এটা অ্যাটাচড ছিল যেটাকে বলা হয় হচ্ছে বেরিস লিগামেন্ট, যেটা হচ্ছে কন্ডেনসেশন অফ দ্য ফাসা বিটুইন দ্য থাইরয়েড অ্যান্ড লেরিংস, সেটাকে যখন সেপারেট করা হয় তখন হচ্ছে ভিতরে লেরিংসের ভিতরে ইডিমা ডেভেলপ করতে পারে। তাহলে পোস্ট অপারেটিভলি লেরিঞ্জিয়াল ইডিমাও একটা কমন কমপ্লিকেশন। তাহলে এই কমপ্লিকেশনগুলো আমাদেরকে ফেস করতে হতে পারে এবং এই কমপ্লিকেশনগুলো আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যানেজ করতে হবে। তাহলে এটাই ছিল আসলে মোটামুটি থাইরয়েডের যে ম্যানেজমেন্ট বা ডিজিজগুলো নিয়ে কথা সেগুলো। এরপর আরেকটা অর্গান যেটা আমরা আজকে একটু আলাপ করবো সেটা হচ্ছে প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড সম্বন্ধে বললাম যে এটা আসলে 4টা গ্ল্যান্ড থাকে যেটা থাইরয়েডের পেছনে থাকে। সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা মোটামুটি ফিক্সড, কিন্তু ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এটা পজিশনটা হচ্ছে চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্টলি পজিশনটা চেঞ্জ হয়। তাহলে 4টা যে গ্ল্যান্ড এটার কালারটা হচ্ছে অনেকটা খাকি কালারের, ব্রাউন কালারের। এটা সার্জারি করার সময় খুব মানে সুন্দরভাবেই আইডেন্টিফাই করা যায় যে এই প্যারাথয়েড গ্ল্যান্ডটা কোথায় সিচুয়েটেড এবং এটা প্যারাথয়েড গ্ল্যান্ড কিনা। এটা অনেক সময় ফ্যাট গ্লোবিউলের মধ্যে থাকে এবং সেটার সাথে কনফিউশন তৈরি হয় আসলে এটা প্যারাথয়েড কিনা। তো যাই হোক, প্যারাথয়েডের কাজ যেটা আমরা জানলাম যে প্যারাথরমোন রিলিজ করে এবং প্যারাথরমোনটা হচ্ছে বডিতে ক্যালসিয়াম লেভেলটা হোমিওস্ট্যাসিস করে, এটা বাড়ায়। কিভাবে বাড়ায় সেটা হচ্ছে এটা কিডনি থেকে যেটা করে সেটা হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে হেল্প করে, বোন থেকে বোন অস্টিওপোরোসিসের মাধ্যমে এটা ব্লাডে ক্যালসিয়াম লেভেলটাকে বাড়ায়। আর হচ্ছে জিআইটি থেকে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাঙ্ক থেকে এটা ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ব করে ব্লাডে ক্যালসিয়াম লেভেলটাকে বাড়ায়। এই 3টা লেভেলে এটা আবার হচ্ছে ইনঅ্যাক্টিভ ভিটামিন ডি কে অ্যাক্টিভ ভিটামিন ডি ফর্মে নিয়ে আসে এবং এই অ্যাক্টিভ ভিটামিন ডিটাও আলটিমেটলি ক্যালসিয়াম লেভেলটাকে বাড়ায়। তাহলে এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের অ্যাবনর্মালিটির জন্য 3 ধরনের হাইপার প্যারাথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে। এটার তিন ধরনের হয়, যেমন হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। প্রাইমারিটা হচ্ছে প্যারাথাইরয়েডের নিজেই যদি টিউমার হয় যেটাকে বলা হচ্ছে প্যারাথাইরয়েড অ্যাডেনোমা, সেটার কারণে এর ফাংশনটা বাড়ে, প্যারাথরমোনের লেভেলটা বাড়ে এবং এটা থেকে আলটিমেটলি হাইপার প্যারাথাইরয়েডিজম অথবা হাইপার ক্যালসিমিয়া ডেভেলপ করে। এটা পেশেন্ট আসলে
ক্লাসিক্যালি 4টা ফিচার নিয়ে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে। যেমন হচ্ছে বোনসে যেটা হয় অস্টিওপোরোসিস হয়, এটা তাহলে বোনস। তারপর হচ্ছে রেনাল স্টোন হয়, ক্যালসিয়াম লেভেলটা বেড়ে যাওয়ার কারণে রেনাল স্টোন হয়, তাহলে এটা হয় হচ্ছে স্টোন। দেন অ্যাবডোমিনাল ব্রোনস মানে হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের সম্ভাবনাটা বেশি থাকে এই পেশেন্টের, এবং ওখান থেকে অ্যাবডোমিনাল পেইন হয়, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল ব্রোনস। অনেক সময় এর সাথে অ্যাসোসিয়েটেড পেপটিক আলসার ডিজিজ থাকে। তারপর আর যেটা হয় সাইকিক একটা চেঞ্জ হয়, ডিপ্রেসিভ একটা লুক থাকে পেশেন্টের। এই যে যে চেঞ্জটা সেটাকে বলা হয়েছে সাইকিয়াট্রিক মোনস। তাহলে বোনসে অস্টিওপোরোসিস, রেনাল স্টোন, প্যানক্রিয়াটাইটিস উইথ পেপটিক আলসার ডিজিজ, তারপর হচ্ছে সাইকোলজিক্যাল চেঞ্জ, এই ক্লাসিক্যাল ফিচারগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে থাকে। এবং দেখা যায় যে আমরা যদি ইমেজিং করি এই রিজনে আল্ট্রাসোনোগ্রাফি করলে পরে কোনো একটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে সাইজটা আমরা বড় পাই, এবং এটাই হচ্ছে প্যারাথাইরয়েড অ্যাডেনোমা। এই ধরনের পেশেন্টের ক্যালসিয়াম লেভেল বেশি থাকে, সেরাম ক্যালসিয়াম লেভেল, এবং প্যারাথাইরয়েড হরমোন লেভেলটাও বেশি থাকে, দুইটাই আলটিমেটলি বেশি থাকে। আর এই প্যারাথাইরয়েড সার্জারির আগে আমরা অনেক সময় হচ্ছে এটাকে বেটার রিকগনাইজ করে নেই যে আসলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় সিচুয়েটেড, সেটা জানার জন্য আমরা সিস্টামিবি স্ক্যান নামে একটা স্ক্যান আছে যেটা করে থাকি। সিস্টামিবি স্ক্যান, এখানে একটা মিবি নামে একটা ডাই আছে, যে ডাইটা দিলে পরে দেখা যায় যে এই ডাইটা প্যারাথাইরয়েডের রিজনেই অ্যাবজর্ব হয়, এবং ওটা স্ক্যান করলে পরে 4টা গ্ল্যান্ডই লোকেট করা যায়। এটা অনেকটা থাইরয়েড স্ক্যানের মতোই প্যারাথাইরয়েড স্ক্যান, সিস্টামিবি স্ক্যান নামে এটা আমরা জেনে থাকি। প্যারাথাইরয়েডকে লোকেট করার জন্য, প্যারাথাইরয়েডের পজিশন যেহেতু ভেরিয়েবল, এই জন্য এটাকে লোকেট করার জন্য সিস্টামিবি স্ক্যান করা যেতে পারে। অনেক সময় সিটি স্ক্যান, এমআরআই এগুলো করা হয় বেটার ডেলিনিয়েট করার জন্য, কিন্তু সেটা সবসময় প্রয়োজন হয় না। আলটিমেটলি যে অপারেশনটা করা হয় এই প্যারাথাইরয়েড অ্যাডেনোমার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অ্যাডেনোমাটা যে গ্ল্যান্ডটা হচ্ছে এফেক্টেড, সেই গ্ল্যান্ডটাকেই রিমুভ করা হয়। মানে সলিটারি যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে আছে সেটাকেই রিমুভ করা হতে পারে। আর অনেক সময় দেখা যায় যে 3টা গ্ল্যান্ড এবং সাথে অন্য একটা গ্ল্যান্ডের হাফ পোর্শন, সেটা হচ্ছে সাবটোটাল প্যারাথাইরয়েডেক্টমি। মানে 3টা ফুল প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সাথে হচ্ছে একটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের হাফ পোর্শন, সেটাকে হচ্ছে সাবটোটাল প্যারাথাইরয়েডেক্টমি বলা হয়। তাহলে এই সার্জারিটা করা হয়। তাহলে অন্য দুইটা যে হাইপার প্যারাথাইরয়েডিজম যেটা আমরা বলছিলাম যে 3 ধরনের হাইপার প্যারাথাইরয়েডিজম হতে পারে, সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে ডিউ টু রেনাল ফেইলিওরের কারণে হয়। রেনাল ফেইলিওর যদি থাকে তাহলে সিরাম ক্যালসিয়াম লেভেল বাড়ে। ক্যালসিয়াম লেভেল বাড়ার পিছনে কারণ হচ্ছে ফসফেট লেভেল, মানে রেনাল ফেইলিওরের জন্য ফসফেট লেভেলটা বেড়ে যায়, এবং এই ফসফেট লেভেলটা বাড়ার কারণে প্যারাথাইরয়েড হরমোন যেটা ছিল সেটা বেশি সিক্রেশন হয়, এবং আলটিমেটলি সেটা ক্যালসিয়াম লেভেলটাকে বাড়ায় দেয়। এটা হচ্ছে সেকেন্ডারি। আর টার্সিয়ারি হয় কাদের, যাদের রেনাল ট্রান্সপ্লান্ট করা হয় এবং রেনাল ট্রান্সপ্লান্টের পরে হাইপারথাইরয়েডিজম ডেভেলপ করে, সেই গ্রুপটা হচ্ছে টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। তাহলে এটাই ছিল আসলে থাইরয়েড এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড নিয়ে কথা। তো এর মধ্যে যদি কোনো কনফিউশন থাকে, অথবা যদি কোনো জিনিস যেগুলো বাদ পড়ছে অথবা মনে হচ্ছে এটা ইনকারেক্ট, তাহলে কমেন্টের মাধ্যমে জানালে পরে ওগুলো পরবর্তীতে ক্লারিফাই করা যাবে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। থ্যাংক ইউ অল। আজকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপর, ডিজিজ অফ দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ড। থ্যাংক ইউ।